সুপ্রিয় সুধী, উচ্চারক আবৃত্তিপুঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমাদের অনলাইন ভিত্তিক নিয়মিত আয়োজন অন্তপুর নিকট দূর, এই অনুষ্ঠানের আজ ত্রয়োদশ পর্ব। আমাদের আজকের এই পর্বে অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত আছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক অলোক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেকজন সাংগঠনিক আবৃত্তি চর্চার অন্যতম বন্ধু, ঢাকার বন্ধু ফয়জুল্লাহ সাঈদ, একজন আবৃত্তি শিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক এবং প্রশিক্ষক। তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত আছেন তরুণ প্রজন্মের একজন অন্যতম আবৃত্তি শিল্পী আনিকা তাহসিন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি ফয়জুল্লাহ সাঈদ ভাইকে এবং আনিকা তাহসিনকে। আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের উচ্চারকের বন্ধু ইউসরা খান চমক এবং অতিথি আলোচক হিসেবে যুক্ত থাকবার কথা শিশির কবির, চেয়ারম্যান বাংলাদেশ ডিবেট একাডেমি, কিন্তু তার শারীরিক অসুস্থতা জনিত কারণে হয়তোবা যুক্ত হতে পারবেন না, তারপরেও তিনি চেষ্টা করছেন। আমরা তাকেও স্বাগত জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে। অন্তপুর নিকট দূর এই নামটির যে ভাবনা চিন্তা, এটি মূলত একেবারে আমরা যখন পুরো দেশ লকডাউনের ভেতর, তখনই আমরা চিন্তা করেছিলাম ঘরের মধ্যে বসে দূরের বন্ধুদের কিভাবে কাছে পাওয়া যায়, কিভাবে সাংগঠনিক চর্চাকে বেগবান করা যায়, এগিয়ে রাখা যায়। সেই পরিকল্পনা থেকে আমাদের মূলত এই আয়োজন। আমরা গত 3টি মাস এই আয়োজন নিয়মিত করে আসছি প্রতি শুক্রবার বিকাল 5টায়। আজকে এর ত্রয়োদশ পর্ব। এ পর্বে আমি শুরুতেই কিছু কথা শুনতে চাই এবং সেই সঙ্গে তার প্রথম পরিবেশনা শুনবো অলোক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত নিকটজন, বন্ধুজন, সজ্জন পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী অলোক বন্দ্যোপাধ্যায়। আমি তাকে তার শুভেচ্ছা কথন এবং আবৃত্তির প্রথম পরিবেশনার জন্য অনুরোধ করছি। নমস্কার। উচ্চারক আবৃত্তি কুঞ্জের সকলকে এবং আমার বিশেষ সুহৃদ ভ্রাতৃপ্রতিম ফারুক তাহেরকে প্রথমেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রত্যেককেই আমি অভিবাদন জানাই। সেই সঙ্গে আজকের যারা এই ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রোতা হিসেবে, তাদের সকলের কাছেও আমার প্রণতি। শুরুতেই ফারুক তাহের বললেন যে অন্তঃপুর নিকট দূর এই নামকরণের কারণ। এটা সত্যি কথা, এক বৈশ্বিক মহামারীতে আমরা সারা পৃথিবীর মানুষ এখন কাঁদছি। এইরকম অবস্থায় যখন প্রায় বলতে পারি যে প্রাণ ভয়ে আমরা যে যার বাড়িতে, গৃহে অন্তরীণ হয়ে আছি, তেমন সময়ই বাংলাদেশের যারা সাংগঠনিক আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন সময়ে এগিয়ে এসেছেন। তাদেরকে থামানো যায়নি, কোনো বৈশ্বিক মহামারীও তাদেরকে থামাতে পারেনি। তারা এগিয়ে এসেছেন এই অন্তর্জালে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারা পৃথিবীর মানুষকে, বাংলাভাষী মানুষকে একত্র
একবার একটি বাসনা এবং কবিতা প্রেমী মানুষকেও একত্রিত করবার একটি বাসনা, তাদের উচ্চারক আবৃত্তি কুঞ্জকে এবং বাংলাদেশের এই সমস্ত সাংগঠনিক আবৃত্তি চর্চার যে সমস্ত কেন্দ্র রয়েছে তাদের সকলকেই আমার তরফ থেকে আরো একবার শুভেচ্ছা জানাই। আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করছি, আরো অনেকে আছেন বলবেন, আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতা নিয়ে। ত্রাণ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলে এ পাষাণ ভার, এই চিরপীষণ যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ভ চিরপরিহার, হে বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ফারুক ভাই, সম্ভবত আমি নেটওয়ার্কের কারণে বোধহয় বিচ্ছিন্ন হয়ে আছে। ঠিক আছে, আমি হ্যাঁ বলুন, আপনি কি বলছেন? নমস্কার দাদা, নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কের কারণে ফারুক তাহের সম্ভবত, ফারুক তাহের কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, আমরা অনুষ্ঠানে আপনার এখন শুনতে পাচ্ছি। প্রত্যাশা করছি। ফারুক ভাই, পরের জন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আলোকদা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রাসঙ্গিক একটি, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সাইদ ভাই শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে। সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য ফারুক ভাই আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অলোকদা। প্রাসঙ্গিক একটি কবিতা দিয়েই অলোকদা আমাদের অনুষ্ঠান শুরু করেছে। আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে আছি আমরা, এই পরিবেশের একটি প্রাসঙ্গিক কবিতা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে অলোকদা শুরু করেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী ফয়জুল্লাহ সাইদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা কথন এবং তার প্রথম আবৃত্তি পরিবেশনার জন্য। ফয়জুল্লাহ সাইদ ভাই। ধন্যবাদ ফারুক তাহের। ফারুক তাহের এর সাথে আমার একটা বিশেষ মিল আছে। হ্যাঁ, সাইদ ভাইকে যুক্ত করার জন্য বলছি। সাইদ ভাই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এবং কথা বলছি।
ফারুক তাহের পেশাগত দায়িত্ব পালন করছেন যেটি, সেটি সাংবাদিকতা। আমিও মানে একজন, আমার পেশা হচ্ছে সাংবাদিকতা। এই জায়গাটায় আমাদের খুবই মিল। দ্বিতীয় মিলটা হচ্ছে যে এই আবৃত্তির অঙ্গনে আমাদের পথ চলা প্রায় 3 দশকেরও অধিক কাল ধরে, এবং আমি যতটুকু ফারুক তাহেরকে চিনি, ফারুক তাহেরকে আমি প্রায় 2.5 দশক ধরে চিনি। এই সময়ের মধ্যে একসাথেই আমরা কাজ করেছি 2.5 দশক, যেদিন থেকে ফারুক তাহেরের সাথে আমার পরিচয় হয়েছে। আদর্শের জায়গায় বলুন, আবৃত্তি চর্চার ক্ষেত্র বলুন, বা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, সেই মিছিলের অগ্রসেনানী হচ্ছে ফারুক তাহের এবং তার সংগঠন। আমি নিঃসন্দেহে ফারুক তাহেরের এই প্রশংসাগুলো এই জন্য করছি যে আমি দীর্ঘদিন যাবৎ এই শিল্পের সাথে কাজ করছি বলেই দেখছি যে হার না মানা মানুষ, পরাজয় না মানা মানুষ এবং বিশ্বাস সে অটল থাকা একজন মানুষ। এই মানুষেরাই শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গনে সত্যিকার অর্থে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে হলেও অবশ্যই স্বপ্ন দেখে একটি সুন্দর বাংলাদেশের, যে বাংলাদেশে অগণিত সংস্কৃতি কর্মীরা তাদের পদচারণায় মুখরিত করবে এবং এই অঙ্গন মুখরিত থাকবে সব সময়। আমরা বৈশ্বিক যে মহামারীর কথা বলছি, এটি 3য় বিশ্বযুদ্ধ হলে কেমন হতো জানি না, কিন্তু আমরা দেখেছি যে বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে সারা বিশ্বে। সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে একটা সময়ে এসে। অজানা এক আতঙ্কে মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটেছে চিকিৎসায়, বিনা চিকিৎসায় আতঙ্কে কাটছে মানুষের সময়। ঠিক সেই মুহূর্তে সংস্কৃতি কর্মীরা কিন্তু বসে নেই। তারা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সংস্কৃতি কর্মীদের যেরকম সম্ভবত ফয়জুল্লাহ সাইদ ভাইয়ের যোগাযোগ সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সাইদ ভাই আপনি হ্যাঁ, সম্ভবত হ্যাঁ সাইদ ভাই যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা তাকে আবারও যুক্ত করব। এ পর্যায়ে আমি আনিকা তাহসিনকে আমন্ত্রণ জানাতে চাই। আনিকা তাহসিন আমাদের কাছের একজন বন্ধু বা আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্রী, আবৃত্তির শিক্ষার্থী। তো অত্যন্ত মেধাবী একজন মানুষ। তাকে নেপথ্যকারী একজন মানুষ, তাকে আজকে অনেকদিন পর সামনে এনেছি। আনিকা তাহসিন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং এবং সে সাথে তাকে কিছু বলে
তার প্রথম পরিবেশনা শুরুর জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ স্যার, আমাকে এরকম একটা অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, কবিতা আবৃত্তি করার এবং আপনাদের সবার সাথে দেখা হওয়ার এবং আপনাদের কবিতা শোনার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরকম আমরা এখন মহামারীর আক্রান্ত অবস্থায় দিন কাটাচ্ছি ঘরে। আমি আশা করি যে আমরা দ্রুত এই সংকটকালীন সময়টা পার হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আজকের এই অনুষ্ঠানে সবাইকে, যারা আছেন, যুক্ত আছেন এবং যারা দেখছেন শুনছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম পরিবেশনা করছি, আবৃত্তি করছি জীবনানন্দ দাশের কবিতা নির্জন স্বাক্ষর। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারই লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো, তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল। তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ? তোমারে কি শান্তি দেবে? আমি ঝরে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। রয়েছি সবুজ মাঠে ঘাসে, আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে। জীবনের রং তবু ফলানো কি হয় এইসব ছুঁয়েছেনে, সে এক বিস্ময়। পৃথিবীতে নাই তাহা, আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল। রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই। কোনো এক মানুষের মনে, কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে, নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে, কোনো এক মানুষের তরে এক মানুষের মনে। একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে, ভুলে যায় কথা। যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে, নিভে যায়, ডুবে যায়, তারা যায় স্খলে। নতুন আকাঙ্ক্ষা আসে, চলে আসে নতুন সময়। পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয়, নতুনেরা আসিতেছে বলে। তবুও আমার বুকের থেকে পড়িয়াছে স্খলে কোনো এক মানুষের তরে, যেই প্রেম জ্বালিয়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে। আমি সেই পুরোহিত, সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি জেগে আছো। যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো। জানিয়াছ তুমি এক নিশ্চয়তা, হয়েছ নিশ্চয়। হয়ে যায় আকাশের তলে কত আলো, কত আগুনের ক্ষয়। কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত, তবুও তোমার বুকে লাগে নাই শীত। যে নক্ষত্র ঝরে যায় তার, যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার। জীবনের স্বাদ লয়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে। জানো না তো তুমি তার স্বাদ, তোমারই নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন পথের পাতার মতো, তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার আকাশ আলো
জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। অনেক ধন্যবাদ যারা শুনলেন। খুব সুন্দর, খুব সুন্দর। আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। জীবনানন্দ দাশের কবিতা মানে অন্যরকম কিছু, যে কবিতায় প্রকৃতি, প্রেম, মনস্তাত্ত্বিক বিষয়, দৈহিক বিষয়, দেহতাত্ত্বিক বিষয় এবং খানিকটা বাউল তাত্ত্বিক বিষয়ও আমরা খুঁজে পাই জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতায়। সে যাই হোক, আনিকা তাহসিনের কণ্ঠে আমরা যে নির্জন স্বাক্ষর কবিতাটি শুনলাম, আমরা মুগ্ধ হয়ে শুনলাম, ভালো লেগেছে। আমরা আবারও আসবো। এ পর্যায়ে আমি আবারও ফয়জুল্লাহ সাইদ ভাইকে একটু যুক্ত করতে চাচ্ছি, তিনি আমাদের সঙ্গে এখনো আছেন। আমরা তার কথা বলার মধ্য থেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এটা হতেই পারে, এটা হচ্ছে, নিয়মিতই হচ্ছে। আমরা যেহেতু প্রযুক্তি নির্ভর একটি বিষয়, আমরা এটা অনেকটা পরীক্ষামূলক বলা যায়। এই প্রচলন বা এই মিডিয়াতে কাজ করার এরকম পরিকল্পনা আমাদেরকে এই করোনাকালীন সময়টাই এনে দিয়েছে, এই সুযোগটা বা এই শিক্ষানবিশ বিষয়টা। তো সে যাই হোক, আমরা ফয়জুল্লাহ সাইদ ভাইয়ের কাছেই যাচ্ছি আবৃত্তি শুনবো বলে। ধন্যবাদ ফারুক তাহের। ধন্যবাদ জানাচ্ছি অলকদাকেও। অলকদার সঙ্গে আমার হয়তো কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু আমি আপনার আবৃত্তি শুনেছি। আমি আপনার একজন ভক্ত, আপনাকে প্রণাম জানাই এবং আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন সকলের প্রতি শুভকামনা। আমি যে কবিতাটি দিয়ে শুরু করব সেই কবিতাটার একটু আমি প্রেক্ষাপটটা বলতে চাই যে করোনা এই মহামারীতে আমরা হারিয়েছি ডক্টর আনিসুজ্জামান স্যারকে, আমরা হারিয়েছি কামাল লোহানীকে, আমরা হারিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম ট্রাস্টি তারিক আলীকে। এরকম সংস্কৃতিজন অনেক বন্ধু, সহযাত্রী, সহযোদ্ধাকে, যারা কথা দিয়েছিলেন যে করোনার এই মহামারী শেষ হলে আবারও দেখা হবে আমাদের একসাথে সংস্কৃতির কোনো উঠোনে। কিন্তু করোনা সেই মানুষগুলোর প্রাণ কেড়ে নিয়েছে, যারা ছিলেন আমাদের বাতিঘর, যারা আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। তো সেই করোনাকালীন এই মহামারীতে আমরা আসলে এখনো প্রতিনিয়ত এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। কে কখন চলে যাব সেটা কেউ বলতে পারছি না। সুতরাং আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং জানছেন, এই করোনাকালীন সময়কে নিয়েই লেখা অভ্র ভট্টাচার্যের একটি কবিতা দিয়েই আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমি ঈশ্বরকে সব বলে দেব। অভ্র ভট্টাচার্যের লেখা কবিতা। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে সে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে।
বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে, সব বলে দিয়েছে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব, সব, সব বলে দেব। চমৎকার। ধন্যবাদ সাইদ ভাই আপনার প্রথম পরিবেশনার জন্য। যে একটি কবিতায় অনেকগুলো বিষয়, অনেকগুলো অনুষঙ্গ, সমাজ বাস্তবতার প্রেক্ষাপট নিয়ে অভ্র ভট্টাচার্যের এই কবিতা আমরা শুনলাম। একটি কবিতায় কিভাবে মানুষকে মানুষ হওয়ার জন্য আহ্বান জানাতে পারেন এবং কিভাবে নৈরাগ্রস্ত আমরা, দুর্নীতিগ্রস্ত আমরা, আমাদেরকে মানুষ হওয়ার জন্য আবারও পুনরায় শিক্ষা দিয়েছেন একটি কবিতার মধ্য দিয়ে। কবিরাই পারেন যথাযথ শব্দ চয়নের মধ্য দিয়ে অতি অল্পতে অনেক কিছু, বড় কিছু মানুষের সামনে তুলে ধরার। সুতরাং সাইদ ভাইকে তার এই কবিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমরা শুভেচ্ছা কথন এবং সাথে সাথে আবৃত্তি শুনতে চাই। আমাদের উচ্চারকের এক সময়কার খুব নিয়মিত একজন কর্মী ইউসরা খান চমক, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পরিবেশনার জন্য। ধন্যবাদ স্যারকে। উপস্থিত আজকের অতিথিবৃন্দকে উচ্চারণ আবৃত্তি কুঞ্জের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করে তুলবে এবং আপনাদের এত সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদের এই প্রোগ্রামটাকে সমৃদ্ধ করে তুলছে। এই জন্য আপনাদেরকে আবারও জানাই উচ্চারণ আবৃত্তি কুঞ্জের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পড়ছি কবি অমিয় চক্রবর্তীর চিরদিন কবিতা। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই। দিনের কাহিনী কত, রাত চন্দ্রা বলি, মেঘ হয় আলো হয়, কথা যায় বলি। ঘাস ফুটে, ধান ওঠে, তারা জলে রাখে, পাড়ি ভাঙে নদীর আঘাতে, দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে, নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে। নীলান্ত আকাশে শেষ পাইনি কখন, আমি যেন বলি আর তুমি যেন শোনো, তুমি যেন বলো আমি যেন শুনি। প্রহরে প্রহরে যায় কল্প জাল, কুদুম কহলার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মারি রহর। আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ, তুলসী তলায় দীপ জ্বালে মেজ। সানাই বাজানো রাতে হঠাৎ জনতা দিয়ে ভেঙে মালা ছিঁড়ে
ছড়ায় মন অনন্ত ফাল্গুন। তুমি যেন বলো আর আমি যেন শুনি, তুমি যেন বলো আর আমি যেন শুনি। ধন্যবাদ সবাইকে। তোমাকে অনেক ধন্যবাদ। চমক, অনেকদিন পরে অনুষ্ঠানে যুক্ত হয়েছো। আমরা উচ্চারকের পক্ষ থেকে তোমাকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমরা আবারও চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী পশ্চিমবঙ্গের অলোক বন্দ্যোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, আবারও আবৃত্তি শুনতে চাই। আমি ফারুক ভাইয়ের কথাটা আমি শুনতে পেলাম না, শেষ কথাটা। আমি আপনার কাছে এখন আবৃত্তি শুনতে চেয়েছে, সব শেষ কথা ছিল এটাই। আমি সুধীন্দ্রনাথ দত্তের কবিতা উট পাখি পরিবেশন করছি। আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে? কোথায় লুকোবে ধু করে মরুভূমি? ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামৃগে মুছে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পালাবে, ছুটবে বার কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে? কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও। নব সংসার পাতিকে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে। মিলবে সেখানে অন্তত নোনা জল, খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে শেখা, গড়ে তুলবো না লোহার চিড়িয়াখানা। ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা। ভূমিতে ছড়ালে অকারি পালক গুল, শ্রমণ শোভন বিজন বানাবো তাতে। উধাও তারার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমরাতে। তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। সে পাড়া জুড়োনো বুলবুলি নও তুমি, বর্গির ধান খাইছে 29। আমি জানি এই ধ্বংসের দায়ে ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। বাহ, খুব ভালো লাগলো। আমরা জানি বাংলা কাব্য সাহিত্যের পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব
শহীন্দ্রনাথ দত্ত। তার এই কবিতাটিও বেশ প্রচলিত এবং বিখ্যাত। আমরা হয়তোবা আমাদের বাংলা সাহিত্যে অনেক অনেক নতুন নতুন কবিকে পাচ্ছি, কবিতাকে পাচ্ছি। সেই কারণে অনেকেই হয়তোবা শহীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী বা অজিত দত্ত, বিষ্ণু দে এদের কাছে কম যায়। হ্যাঁ, কম যায়। তো আজকে শহীন্দ্রনাথ দত্তের এই কবিতাটি শুনতে পেয়ে ভালো লাগলো। নিশ্চয়ই আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদেরও ভালো লেগেছে। ধন্যবাদ অলকদা আপনাকে। এ পর্যায়ে আমি ফয়জুল্লাহ সাইদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরবর্তী পরিবেশনার। ধন্যবাদ ফারুক তাহিরকে। আমি আসলে এবারের পরিবেশনাটিও আমি এই বৈশ্বিক মহামারী নিয়েই করতে চাই। এটি এই জন্যে যে আপনারা জানেন যে মার্চ মাস এলেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মার্চ মাস স্বাধীনতার মাস, যে কারণে অনেক বেশি কাজের চাপ পড়ে। এবং আমাদের মার্চ সিরিজ বলে একটা সিরিজ হয় প্রকৃতি দিনের, ওটা করার জন্য অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকে, যে কারণে ওই সময়টা বাংলাদেশের কীর্তিমান মানুষ যারা, তাদের কাছে আমাদের যেতে হয় খুব বেশি তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আমি একে একে দুজন মানুষের কাছে গিয়েছিলাম। প্রথমজন আনিসুজ্জামান স্যার, দ্বিতীয়জন হচ্ছেন আমাদের কামাল লোহানী ভাই, এবং তারপরে গিয়েছিলাম আহমেদ রফিকের কাছে। এই তিনজন মানুষের মধ্যে দুজনই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি যখন আনিস স্যারকে ফোন করলাম, উনি বললেন যে তুমি আর বাসায় এসো না, এখন করোনার এই সময়ে আমি ইন্টারভিউ দেব না, যদি এ যাত্রায় বেঁচে যাই তবে দেখা হবে পরে। কিন্তু কামাল লোহানী স্যার আমাকে নিরাশ করেননি। উনি বললেন যে আমার শরীরটা ভালো না, তোমাকে তো না করতে পারছি না, এবার না নিলে হয় না। তো আমি বললাম যে লোহানী ভাই, আমি কোথায় যাব, এই মুহূর্তে আর কাকে পাবো বলেন। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি আসো। যাওয়ার পরে উনি বলেছিলেন যে এ যাত্রায় যদি বেঁচে যাই তাহলে হয়তো আবার মুক্ত পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে আমাদের সবার দেখা হবে। কে কখন চলে যায়, বয়স হয়েছে। এবং ওই একই দিনে আমি তিনজন মানুষের ইন্টারভিউ করেছিলাম, তাদের প্রত্যেকেরই বয়স ৮৬-র উপরে। একজন কামাল লোহানী স্যার, একজন আহমেদ রফিক, আর একজন প্রফেসর রফিকুল ইসলাম। তো আমি তিনজন মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে এই যে এ যাত্রায় বেঁচে যাওয়ার যে গল্প শুনেছিলাম তাদের কাছ থেকে, সেটি আমাকে দারুণভাবে পীড়া দেয় প্রতিদিন, প্রতিনিয়ত। এবং যতদিন এই করোনার এই মহামারী থাকবে ততদিন এই বিষয়গুলো আমাকে দারুণভাবে পীড়া দিচ্ছে। আমাদের ছেড়ে গতকালকে চলে গেলেন KS ফিরোজ ভাই, অভিনেতা। তিনিও আমাদের বাচ্চু, সাদেক বাচ্চু, তিনিও ভীষণ অসুস্থ। তো একে একে সবাই চলে যাচ্ছে আসলে, প্রিয় মুখগুলো। সেই কারণে আমি কবি সহস্র সুমনের লেখা এ যাত্রায় বেঁচে গেলে এই কবিতাটি আমি এবারে আবৃত্তি করছি। এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব। এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব, যার যেখানে অংশ আছে হিসাবগুলো চুকিয়ে দেব। একাকি নেড়ের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব। এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব। ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাব, বন, পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব। এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব। আর হব না অহংকারী, আর হব না রাস ভারী,
থামিয়ে দেব লোভ লালসারে রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী পবিত্র প্রাণের ইবাদত হব। এ যাত্রায় বেঁচে মরতে গেলে মানুষের তবে মানুষ হব। নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, মামার হাতের ফুচকা খাবো, চায়ের কাপে ঝড় উঠাবো, বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব, ঘুড়ি ওড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের, মুক্ত পালের। এ যাত্রায় বেঁচে যদি যাই দুর্বলের কাছে আর জম হব না, হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না। সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার, যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব। বাড়ি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব, বউয়ের চোখের কাজল হব, ছেলের কাছে ঘোড়া হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকার দেশে, অন্তত দূর আকাশের চাঁদটি হব, যতটুকু পারি আলো ছড়াবো। বাহ, বাহ, চমৎকার। ভারী চমৎকার, চমৎকার একটি কবিতা। আসলে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, মানসিক চাপ, এক একজন মানুষের জীবন থেকে ছয়টি মাস পালিয়ে গেছে, হয়তোবা অন্যরকম ভাবে ধরা দিয়েছে মানুষের সময়। এই যে দুঃসময়, এই দুঃসময় থেকে আমরা কেউ কখনো বিচ্ছিন্ন হতে পারছি না। আমরা যতই ভুলে থাকতে চাই, আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ সবকিছুকেই এই করোনা কালে আমাদেরকে একত্রিত করেছে, এক ধরনের নতুন চিন্তা চেতনার জন্য মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং ফয়জুল্লাহ সাইদ ভাই যে কবিতাটি পড়েছে, কবিতাটির বিষয়বস্তু অনেকটা সেরকম। আমরা পরিবর্তন হতে চাই, আসলে পরিবর্তন তো না, আমরা নিজেরা নিজেদের জায়গায় ফেরত যেতে চাই, আত্ম উপলব্ধির জায়গা থেকে, জায়গায় থাকতে চাই। মূলত আত্ম উপলব্ধির জায়গা থেকে আমরা উপলব্ধির জায়গা থেকে সত্যিকারের মানুষ মানুষ যেন হতে চাই। মানুষ হয়ে থাকে। হ্যাঁ, মানুষ যেন মানুষের জায়গায় থাকি, এই বিষয়টি যেন শিক্ষা দেয়। তো সে যাই হোক, আমরা এই নতুন একটি সময়কে আমরা ধরে রাখতে চাই, নতুন একটি পৃথিবীকে আমরা পেতে চাই। আজকে এই আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আনিকা তাহসিনকে তার পরবর্তী পরিবেশনার জন্য। আনিকা তাহসিন। অনেক ধন্যবাদ স্যার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন পড়ছি কবি রফিক আজাদের লেখা কবিতা প্রতীক্ষা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি, হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না লুকজুপিট পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিয়ারদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস। তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি।
বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি, কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌড়ে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শেকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। ধন্যবাদ। সুন্দর, ভালো লেগেছে আমাদের আনিকা তাহসিনের এই কবিতাটি। আমরা কথায় না গিয়ে দ্রুত চমকের কাছে যাচ্ছি এবং আরো দ্রুত যেন অলকদা এবং সাইদ ভাইয়ের কাছে ফেরত আসতে পারি। ইউসা খান চমক, আমরা আরো একটি আবৃত্তি শুনতে চাই তোমার কাছে। ওর সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আবার ধন্যবাদ স্যারকে। আমি এবার পড়ছি কবি শঙ্খ ঘোষের বৈরাগী তলা কবিতা। সেদিন কোথায় গিয়েছিলাম জানতে চেয়েছিল, সহজ করে বলেছি বন্ধু। গায়ের নাম উজাল ডাঙা, সইয়ের নাম জবা, পথ গিয়েছে বৈরাগীদের বুকে। শরীর থেকে শীতের বাকল শহর গেছে খুলে, মাথার উপর ছড়িয়ে গেছে হাঁস। ঠিক তখনই সৌরধগুলোই অন্ধ। বলেছিলাম এই গোধূলি অনন্ত সন্ধান, অমনি সবাই প্রান্তে মিলায় ঝাপসা রেখে আমায় সঙ্গিনী যায় বৈরাগী গৌরবে। দুহাত দিয়েই ধরেছিলাম, রইল না তো তবু। হাতেই কোনো ভুল ছিল কি তবে? ধন্যবাদ। ধন্যবাদ চমককে। সুপ্রিয় সুধী, আমরা আবারও ফিরে আসছি অলকদার কাছে। অলকদা, আমরা এবার পরপর দুটো পরিবেশনা শুনতে চাই। আচ্ছা বেশ, দুটোই ভিন্ন স্বাদের। পরপর দুটো কবিতা শুনতে চাই। আচ্ছা, প্রথম কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই 7ই সেপ্টেম্বর, মাত্রই কয়েকদিন আগে তার জন্মদিন গেল, জন্মতিথি তারই লেখা। যদি নির্বাসন দাও, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রাণ ধরে দিগন্তের নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিৎকার তবু এক একটি অপরূপ ভোগ। বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবিলে দূরে কাছে জোনাকির
ঝিকমিকে খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শঠ তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাত, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর উড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকা হাসি, নিনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, বিষণ্ণ আলোর এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নেমে, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। দ্বিতীয় পরিবেশনা দাদা, দ্বিতীয় কবিতাটিও শুনতে চাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পরের নিবেদন ব্রত চক্রবর্তীর একটি কবিতা, মিলিতি। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিতি, বুড়ি হয়ে গেছো, না থাক বর্ণনা, তবে ভারী কষ্ট হলো, কি রূপ ছিল তোমার একদা, এই জাঁকজমকের বিয়ে মনে পড়লো, কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাও, কেউ নেইনি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো, বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের মোড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অর্থেই বিষাদ জলে শরীর ডুবিয়ে, মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে, তুমি কই? কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিতি এতগুলো বছর? চিনতেই পারোনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে চোখ, আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর, আজও আজও। ভীষণ রাগ হলো হঠাৎ, তারপরে অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে বিদিতি, ধুধু আলপথ দেখি, তিলক আর ফোঁটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি, মনে মনে বলি, দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারলো, আর দুজন মানুষ পারে না। বাহ, ভিন্ন স্বাদের দুটো অসাধারণ কবিতা আমরা শুনলাম। আমরা দ্রুত ফয়জুল্লাহ সাইদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আলোকদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় থাকলে কথা বলবো, আমাদের হাতে সময় আছে আর 5 মিনিট। সাইদ ভাই, আপনি ছোট হলে দুটো পড়তে পারেন, আর না হয়
একটি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে আমি প্রথমে একজন মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি হচ্ছে বাঙালি। তো সেই ভাবনা থেকেই আমি উচ্চারণ করছি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চলার চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাসে গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শাম দিয়েছে যেমন, শস্য করেছে চাষ। একই হাসি মুখে বাজায়েছে বাঁশি, গলায় পড়েছে ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। আমরা আসলে সংস্কৃতির চর্চা করি, সংস্কৃতি কর্মী যেতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কবিতাটি আমাদের সবার চেতনার গভীরে প্রথিত হয়ে আছে। আসলে একজন বাঙালি হিসেবে এই কবিতাটি যেন একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের মনের ভেতরে বদ্ধমূল ধারণায় শ্রেষ্ঠ একটি বীজ মন্ত্র। এই কবিতাটি উচ্চারণ করতে পেরে আমি সত্যি নিজেকেও সৌভাগ্যবান মনে করি। ফারুক তাহের। ধন্যবাদ, ধন্যবাদ সাইদ ভাই। এটি আমারও অত্যন্ত প্রিয় একটি কবিতা, আমিও সুযোগ পেলে আবৃত্তি করি এবং আমি
আমার শিক্ষার্থীদেরও এটি তুলে দিয়েছি শিল্পকলা একাডেমিতে বা আমার সংগঠনে, এরাও সবাই করে, আমাদের এটা বৃন্দও করা হয়েছে। যাই হোক, অত্যন্ত চমৎকার একটি কবিতা। এই একটি কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য, বাঙালির গোড়াপত্তন থেকে, বাঙালির চরিত্র কি, আমাদের গর্বের কি বিষয়, সবকিছু উঠে এসেছে। তো যাই হোক, আমরা 1 ঘন্টা আপনাদের সঙ্গে ব্যয় করেছি এবং আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, আমাদের প্রিয় দর্শক এবং শ্রোতা, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের বন্ধুজন আবৃত্তি শিল্পী অলোক বন্দ্যোপাধ্যায়, আমাদের ঢাকার বন্ধু আবৃত্তিজন ফয়জুল্লাহ সাইদ ভাই, এবং আমাদের 2জন শিক্ষার্থী, একজন হচ্ছেন আনিকা তাহসিন এবং ইউসরা খান চমক। আমি সুন্দর আবৃত্তি হয়েছে। জিনিস সংযোজন করতে চাই 2জন মানুষকে, আনিকা তাহসিন এবং ইউসরা খান চমক, এই 2জন আমাদের সাথে আজকে যে পারফরমেন্স করেছে, আমি তাদের পারফরমেন্সে সত্যি মুগ্ধ। তাদেরকে আমার পক্ষ থেকে খুব ভালো লেগেছে, ধন্যবাদ এবং অভিনন্দন। এবং আমি চাইবো যে ফারুক তাহের এরপরে যেদিন আপনাদেরকে ডাকবে, সেদিন বলবে না এক সময়ের খুব অ্যাক্টিভ কর্মী। আমরা চাই যে এই মানুষগুলো জীবনভর এই চর্চার সাথে সম্পৃক্ত থাকবে এবং সমান পারদর্শিতায় তাদের নিজেকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়, যেদিন আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের ইউসরা বা আমাদের আনিকা আবৃত্তি করছে। ধন্যবাদ। আনিকা এবং চমকের, অনেক ধন্যবাদ। আনিকা এবং চমকের আবৃত্তি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আগামী দিনের জন্য আমরা হাত বাড়িয়ে আছি। এই 2জন গুণী মানুষের কথাগুলো যেন অনেক ধন্যবাদ আপনাদের 2জনকে, যথাযথভাবে যেন তাদের জীবনে প্রতিফলিত হয়, তারা যেন এই মূল্যায়নটা বুঝে এবং এই কারণে যেন ঘরে বসে না থাকে। ফারুক ভাই, আমার মনে হয় যে আনিকা 30 সেকেন্ডে ওর অনুভূতিটা বলুক, ইসরাও বলুক, তাইলে মনে হয় যে ওদের অনুভূতিটা আমরা একটু শুনতে চাই। 30 সেকেন্ডে ছোট্ট করে। ঠিক আছে, আনিকা বলো। হ্যাঁ, 2জন গুণী মানুষের কাছ থেকে এরকম মন্তব্য শুনে আসলেই অনেক গর্বিত বোধ করছি, আনন্দিত বোধ করছি। আশা করি আমি আমার আবৃত্তির চর্চা ধরে রাখতে পারবো এবং তারা যে বললেন আমরা আজীবন এটা এই আবৃত্তি চর্চার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, এটা চেষ্টা অবশ্যই করব এবং তাদের মন্তব্য, তাদের উৎসাহ আমাদের পাথেয় হয়ে থাকবে অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাদের 2জনকে। আচ্ছা, এবার চমক বলো। শুরুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মতো 2জন গুণী এবং চমৎকার আবৃত্তিকারের সাথে আসলে আবৃত্তি করতে পেরে আবৃত্তির প্রতি অনুপ্রেরণা আরো অনেক বেড়ে গেছে। আবৃত্তি চর্চা কখনো থামেনি, কিন্তু হয়েছে যে বিভিন্ন পারিবারিক বা অনেক কারণে মঞ্চে এখন আমি আর নিয়মিত নেই, কিন্তু আবৃত্তির চর্চা থেমেনি। তবে আজকে আপনাদের 2জনের এরকম অনুপ্রেরণামূলক উপদেশে আমি ইনশাআল্লাহ আমার আবৃত্তি চর্চাকে আবার আগের মতো নিয়মিত করব। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো। বাহ, তাদের মন্তব্য শুনেও ভালো লেগেছে অলোকদা এবং সাইদ ভাই। কি বলেন, তারা বলেছেন? হ্যাঁ, খুব খুব নিঃসন্দেহে আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম আসলে, যে সম্পৃক্ত থাকা সবার হয়তো হয়ে ওঠে না, কিন্তু চর্চাটা মেধা মননে ধারণ করলে বাসায় বসেও চর্চাটা হয়। যত ব্যস্ততাই থাকুক না কেন, আবৃত্তি যদি মেধা মননে একবার কেউ ধারণ করে, সে কিন্তু ওই যে ওরকম যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। সুতরাং এই বীজ যার মধ্যে বুনে দেওয়া হয়েছে, সে যেখানেই যাক সেখানে এই চর্চার স্ফুরণ ঘটাবে, এটাই আমরা আশা করি। ফারুক ভাই, আপনাদের 2জনের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ 1 ঘন্টা আপনাদের সঙ্গে নিয়ে কাটিয়েছি। আমাদের সাথে ছিলেন আমাদের 4জন আবৃত্তি শিল্পী, অতিথি আবৃত্তি শিল্পী, এবং আমার খুব কাছের একজন মানুষ, শিশির কবির। আমাদের যে আবৃত্তি চর্চার একসঙ্গে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকেই, তিনি এখন ঢাকায় থাকেন।
শিশির কবির বিতার্কিক বিতর্ক নিয়েই পড়েছিলেন এতদিন, কিন্তু হঠাৎ করে অসুস্থতা জনিত কারণে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হতে পারেননি। তার পক্ষ থেকে আমরা আপনাদের সুধী যারা ছিলেন তাদের সবাইকে আমরা তার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমার মনে হয় যে ফারুক তাহের আবার নেটওয়ার্কের বাইরে বেরিয়েছেন, দুর্বলতার কবলে পড়ে গেছে, যে কারণে অনুষ্ঠান শেষ করতে হবে। আমার মনে হয় যে আমাদের কারোরই এই দায়িত্বটা কাঁধে নেওয়া উচিত এবং শেষ করা উচিত। আমরা শেষ করতে চাই। ধন্যবাদ অলোকদা, আপনাকে ধন্যবাদ আজকে যারা অংশগ্রহণ করলেন, এবং সেই সাথে যে সমস্ত দর্শক মন্ডলী যারা অনুষ্ঠানের প্রাণ, যারা এতক্ষণ চমৎকার সব কমেন্টস করে আমাদেরকে অভিনন্দিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমরা খুব ছোট্ট করে যদি বলি যে মোহাম্মদ আব্দুল মজিদ, হামিদ উদ্দিন, এরপর শাহ হোসাইন, সৈয়দ ফারহানা, রুম্পা, হামিদ উদ্দিন, মৌসুমী চক্রবর্তী, এরপর আছে উর্মি দাস গুপ্ত, মন্দিরা বিশ্বাস সহ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি সব নাম হয়তো পড়তে পারলাম না, আরো একজন আছেন উর্মি দাস গুপ্তা, হামিদ উদ্দিন সহ যারা বিভিন্ন কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে অভিনন্দন এই সংগঠনকে, যাদের অক্লান্ত পরিশ্রমে অন্তপুর নিকটদূর সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন হলো, এবং নেপথ্যে থেকে যে মানুষটি এই অনুষ্ঠানটিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এই শুভ প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। যদিও আমি অতিথি, তারপরও শেষটা হোস্টের মতোই করলাম, কারণ এই সংগঠন আমারই সংগঠন, আমাদের অবশ্যই। এবং অলোক দা, আপনার প্রতি আমার শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা এবং নমস্কার। আপনি ভালো থাকবেন। হয়তো বেঁচে থাকলে আবারও কখনো দেখা হবে, আবার সেই বেঁচে থাকলে দেখা হবে, অবশ্যই দেখা।